নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পৌরসভার পক্ষ থেকে জয়ন্তীপাড়া হাই স্কুল সংলগ্ন বহু পুরনো পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ। 52,87,000 টাকা ব্যয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের শিলান্যাস করা হলো। জল শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আসতে চলেছে বড় সড় বদল। মানব বর্জ্য থেকেই উৎপন্ন করা হবে জৈব সার। বালাপাড়া সংলগ্ন এলাকায় আগামী বছরের মধ্যেই প্রকল্প চালুর আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির। জয়ন্তীপাড়ার বহু পুরনো পুকুরের অবশেষে সৌন্দর্যায়ন এবং সংস্কারের কাজ শুরু হতে চলেছে, যার ফলে ব্যয় হবে 52,87,000 টাকা। শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পটির শিলান্যাস হয়। জলপাইগুড়ি শহরের জয়ন্তীপাড়া হাই স্কুল এবং সোনালী বালিকা বিদ্যালয় সংলগ্ন বহু পুরনো পুকুরটির অবশেষে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সংস্কার এবং সৌন্দর্যায়ন। মোট 52,87,000 টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পুরসভা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির শিলান্যাস হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন, দুটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য কাউন্সিলররা। চেয়ারম্যান জানান, অমৃত 2.0 প্রকল্পের অধীনে পুকুর সংস্কারের 67% অর্থ দিচ্ছে রাজ্য সরকার, বাকি অর্থ দেবে কেন্দ্র। তিনি বলেন, আজ থেকেই কাজ শুরু হচ্ছে। প্রায় 1 বছরের মধ্যেই পুকুরটির সম্পূর্ণ সৌন্দর্যায়ন শেষ হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী পুকুরের চারপাশে বোল্ডার পিচিং করে পার বাঁধাই, বসার জায়গা, আলো সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করা হবে। স্কুল কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসীর জন্য এটি হয়ে উঠতে পারে একটি পরিচ্ছন্ন এবং মনোরম বিনোদন কেন্দ্র। এদিন মাদক বিরোধী অভিযানের বিষয়ে কঠোর অবস্থান স্পষ্ট করেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানান, মাদক কারবারে যুক্ত সন্দেহে ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মানুষকে সচেতন করতে আমরা নিয়মিত কর্মসূচি চালিয়ে যাচ্ছি। স্থানীয় বাসিন্দাদের আশা, এই প্রকল্প বাস্তবায়নের ফলে পুকুরটি আবারও ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য এবং স্বচ্ছ সৌন্দর্য। আজকে জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে হাই স্কুল, জলপাইগুড়ি হাই স্কুলের উল্টো দিকে এবং সোনালী গার্লসও পাশে, এখানে আমরা একটা যে অনেক বছরের পুকুর, যেটা ভয়ঙ্কর বিভীষিকা অবস্থায় করেছিল, ভাইস চেয়ারম্যান থাকাকালীন আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং আজকে তার শিলান্যাস হলো। এখানে 52,87,000 টাকা খরচা করে অমৃত 2.0 প্রকল্পে আমরা এই পুকুরটার সৌন্দর্যায়ন করব। এখানে বোল্ডার পিচিং করে বাঁধানো হবে, পাশে রাস্তা করা হবে, বসার জায়গা করা হবে এবং তবে পৌরসভা লাইট লাগাবে। এই 52,87,000 টাকার মধ্যে 67% টাকা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। তাই আজকে আপনাদের বলছি যে এই প্রকল্পে আজকে এখানে এটা শিলান্যাস হলো, এটা আমরা 1 বছরের মধ্যে কমপ্লিট করব। এবং আজকে আমি এখান থেকে বলেও গেলাম যে 12 নম্বর ওয়ার্ডে আমরা প্রচুর কাজ বিধানসভা নির্বাচনের আগেই সম্পন্ন করব। তা এখন আমাদের একটাই লক্ষ্য, যে মানে যুদ্ধকালীন তৎপরতায় উন্নয়নের গতি এগিয়ে নেয়। আগেও উন্নয়ন ছিল, কিন্তু এখন গতিকে আরও ত্বরান্বিত করতে হবে, কারণ মানুষ এখন একটা জিনিসই চায় যে ডু ইট নাও। এই যে করবো এইভাবে ফেলে রাখা যায়। কবে থেকে শুরু হবে এই কাজটা? আজকে শুরু হয়ে গেল। হ্যাঁ, আজকে শুরু হয়ে গেল। দেখুন, এই নেশার বিরুদ্ধে আমি বিগত 2 মাস ধরে লড়াই করছি। এখন অবধি আমাদের ইনফরমেশনের ভিত্তিতে পুলিশ প্রশাসন প্রায় 6 জনকে, এই ড্রাগ প্যাডলারদের, যারা ব্রাউন সুগার, হেরোইন, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, কোডিন ফসফেট এগুলো যারা বিক্রি করে ঘুমের ওষুধ নির্বিচার, তাদের বিরুদ্ধে পুলিশের ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে। কিন্তু আমরা যদি একটা নাম্বার দিয়েছি 8389845286, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি নাম্বারটা খোলা থাকবে। এই নাম্বারে নিজের নাম জানিয়ে আপনি কমপ্লেন করবেন এবং যে কমপ্লেন করবে তার নাম কখনোই প্রকাশ করা হবে না। এটা সম্পূর্ণ আমার নাম্বার এবং এই নাম্বারে মাধ্যমে আমরা পুলিশকে ইনফর্ম করবো। আইন নিজের হাতে কেউ তুলে নেবে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ড্রাগ মুক্ত জলপাইগুড়ি করতে হবে। অনেক দিনের প্রতীক্ষিত কাজ জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন পুকুরের সংস্কার এবং সৌন্দর্যায়ন আজকে পৌরসভার পক্ষ থেকে সম্মানীয় চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি মহাশয় মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং নির্দেশে তার শুভ সূচনা করলেন। আশা করি মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা শীঘ্রই কাজটা সম্পন্ন করব এবং চেয়ারম্যান সাহেব প্রতিশ্রুতি দিলেন যে মমতা ব্যানার্জির আশীর্বাদে উনি শীঘ্রই সোনালী গার্লসের গলি, দেবীব্যক্তির গলির কাজটা শুরু করবেন এবং টুকটাক যে 2-1টা আরও ছোটো কাজ বাকি আছে 12 নম্বর ওয়ার্ডে, সেটাও করবেন। আমরা খুব আশাবাদী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে উন্নয়নের জোয়ার ছড়িয়ে দিয়েছেন, সেখান থেকে 52 নম্বর ওয়ার্ড বাদ যাবে না এবং শীঘ্রই সৈকত চ্যাটার্জি মহাশয়ের মাধ্যমে মমতা ব্যানার্জি এই কাজগুলো সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদী।
জলপাইগুড়িতে মানব বর্জ্য থেকেই তৈরি হবে জৈব সার। এমনই আধুনিক উদ্যোগে জলপাইগুড়ি বর্জ্য ব্যবস্থাপনায় আসছে বড়সড় বদল। দীর্ঘদিন ধরে সেপ্টেজ বা মানবদেহের মলমূত্র নিষ্পত্তি নিয়ে সমস্যায় ভুগছিল শহরবাসী। ডাম্পিং গ্রাউন্ডের পাশে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলার ফলে দূষণ বাড়ছিল, আশেপাশের মানুষেরও অসুবিধা হচ্ছিল তীব্র। আর এবার সেই সমস্যারই বৈজ্ঞানিক সমাধান দিচ্ছে জেলা পরিষদ। বালাপাড়া পৌরসভার ড্রাইভিং গ্রাউন্ডের কাছে তৈরি হচ্ছে অত্যাধুনিক সেপ্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে মানব বর্জ্য প্রক্রিয়াজাত করে উৎপাদন হবে উন্নত মানের জৈব সার। কৃষিকাজে ব্যবহারযোগ্য এই সার মাটির উর্বরতা বাড়াবে এবং রাসায়নিক সারের উপর নির্ভরতা কমাবে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, আগামী বছরের মধ্যেই প্রকল্প চালু হওয়ার আশা। প্রশাসনের দাবি, দূষণ নিয়ন্ত্রণে এটি বড় ভূমিকা নেবে এবং স্থানীয় চাষিরাও সরাসরি উপকৃত হবেন। পরিবেশ বান্ধব এই উদ্যোগ জলপাইগুড়িকে দিচ্ছে সবুজ ভবিষ্যতের নতুন বার্তা। এটা একটা আমাদের একটা এই এফএসটিপি আর কি, আমরা আমাদের সদর ডিস্ট্রিক্টে আমরা 3টে করেছি, আমাদের সদর ব্লকেও একটা আছে। তো আমরা খুব তাড়াতাড়ি এটা যাতে সেই দুর্গন্ধর হাত থেকে রক্ষা পাওয়া যায়, যাতে স্বচ্ছ পরিবেশ একটা আমরা পাই, এজন্য করেছি। মোটামুটি শুরু হয়ে গেছে, টেকনিক্যাল একটা টিম আসবে, এই সপ্তাহেই আসবে এবং আসার পরে ফাইনালি একটা চেক আপ হবে। চেক হওয়ার পরে মেশিনারি জিনিসগুলো বসে যাবে, আর আমরা যত তাড়াতাড়ি পারি এটাকে চালু করার চেষ্টা করব। একদম 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 একটা আর্ন হবে। আর সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা স্বচ্ছ একটা পরিবেশ পাবো। মানে কি ম্যাডাম কি তৈরি হবে? সেটা সার তৈরি হবে, তার মধ্যে প্লাস্টিক থেকে আবার প্লাস্টিক দিয়ে আমরা রাস্তা তৈরি করার জন্য কিছু মানে পাকা রাস্তা, শুধু যে ইসে দিয়ে কি বলে ওটাকে কংক্রিট দিয়ে সেটা না, আমরা প্লাস্টিক দিয়েও প্লাস্টিকের রাস্তা স্টার্ট করছি আমরা জলপাইগুড়ি। মানে সেই ডাম্পিং গ্রাউন্ড থেকে কি? একদম একদম একদম। জমি নিয়ে বিবাদ, এর জেরে জলপাইগুড়ি ধূপগুড়ির শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডলকে খুনের অভিযোগ উঠেছিল আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। শুক্রবার জেলা আদালত 5 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাদের সাজা ঘোষণা করল। 4 অভিযুক্তকে যাবজ্জীবন এবং 1 অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 14 মে 2022 সালের ঘটনা। ধূপগুড়ি থানা এলাকার শালবাড়িতে জমিকে কেন্দ্র করে আত্মীয় পরিজনদের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ ওঠে, গোবিন্দ মণ্ডলের পরিবারের ওপর বেশ কয়েকজন হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে শুরু হয় বিবাদ। হামলাকারীরা বাঁশ, লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে আসে। বিবাদকে কেন্দ্র করে গোবিন্দের পাশাপাশি তার পরিবারের সবার ওপর আক্রমণ করে অভিযুক্তরা। বেশ কয়েকজন জখম হয়, সবাইকেই ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর থাকায় গোবিন্দকে ধূপগুড়ি থেকে রেফার করা হয় জলপাইগুড়ি হাসপাতালে। পরিবার জখম গোবিন্দকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যায় সে। মৃতের পরিবারে মোট 9 জনের বিরুদ্ধে অভিযুক্তরা থানায় অভিযোগ জানায়। পুলিশ চার্জশিটে আরো 3 জনের নাম যুক্ত করে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা জেল হেফাজতে ছিল। এদিন অভিযুক্ত নিখিল সরকার, বিশ্বনাথ সরকার, বুদ্ধেশ্বর মণ্ডল এবং বাসন্তী মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত। শম্ভু মণ্ডলকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানালেন বিশেষ সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ কুমার দেব। তিনি বলেন, মামলাটি জেলা অ্যাডিশনাল অ্যান্ড সেশন জজ 3rd কোর্ট বিচারক বিপ্লব রায়ের এদিন সাজা ঘোষণা করেছে। এই মামলায় মোট 20 জনের সাক্ষ্য গ্রহণ করে পুলিশ। 12 জন আদালতে এসে সাক্ষী দিয়েছিলেন। বুদ্ধেশ্বর, সুরঞ্জন মণ্ডল, শম্ভু মণ্ডল, মায়ারানী মণ্ডল, সুস্মিতা মণ্ডল, বিশ্বম্বর মণ্ডল, নিখিল সরকার, অজয় সরকার এবং বাসন্তী সরকার 9 জনের বিরুদ্ধে এফআইআর হয়। চার্জশিটে আরও 3 জনের নাম আসে এবং এইটাতে যখন বিচার হয়, বিচারের সময় ডিউরিং দ্য ট্রায়াল এটাতে 20 জনের এগেনস্টে চার্জশিট হয় এবং সেই 20 জনের এগেনস্টে যখন 20 জনকে অ্যাজ এ উইটনেস পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল ডিউরিং ট্রায়াল। 12 জন উইটনেসকে প্রসিকিউশন এক্সামিনেশন করেছে। ডিউরিং ট্রায়াল ওদের এগেনস্টে সমস্ত যে অভিযোগগুলো আছে সেগুলো নিঃসন্দেহাতীতভাবে প্রসিকিউশন প্রমাণ করেছে এবং
আজকে পাঁচজনের সাজা হয়েছে, যার মধ্যে বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার এই দুজনকে 302 এবং 448-এ সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তার পাশাপাশি নিখিল সরকার এবং বাসন্তী সরকারকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অন্য আসামি শম্ভু মণ্ডল তাকে 10 বছরের সাজা দিয়েছে। 448 307 মতে তাকে দোষী সাব্যস্ত আজকে আদালত করেছে। এবং এই মোকদ্দমাটাতে সরকার পক্ষের তরফ থেকে আমরা রিটেন আর্গুমেন্ট দিয়েছি এবং ডিফেন্স যারা আছে তারাও রিটেন আর্গুমেন্ট দিয়েছি। কোজেন্ট অ্যান্ড রিলায়েবল এভিডেন্সেস এটার মধ্যে এসেছে এবং ডাইরেক্ট এভিডেন্সও এসেছে, সরাসরি এরা সকলেই আই উইটনেস ছিল। সেই জন্য আজকে আদালত এদেরকে সাজা দিয়েছে 5 জনকে, বাদ বাকিদেরকে বেনিফিট অফ ডাউটে খালাস দিয়েছে। এটা এডিজে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 3rd কোর্ট বিপ্লব রয়। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে বিশাল আকৃতির অজগরের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গত কয়েকদিন ধরে তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকায় একটি অজগর সাপের গতিবিধি লক্ষ্য করছিলেন স্থানীয় বাসিন্দারা। সাপটির খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন পরিবেশ কর্মীরা। এদিন সকালে স্থানীয়রাই রাস্তার পাশে মৃত অবস্থায় একটি অজগর সাপ দেখতে পান। খবর পেয়ে প্রায় 9 ফুট লম্বা মৃত অজগর সাপটিকে উদ্ধার করেন পরিবেশ কর্মীরা। গাড়ির ধাক্কায় অজগর সাপটির মৃত্যু হয়েছে বলে অনুমান। ঘটনাটা এমন যে জাতীয় সড়কের উপরে কিন্তু মারা যায়নি, জাতীয় সড়কের পাশে যে একটা এক্সট্রা করে রাস্তা বানানো আছে, যে রাস্তা দিয়ে বালি পাথর টানার জন্য, তিস্তার বালি পাথর টানার জন্য কিছু ডাম্পার সকালবেলা রাত্রিবেলা চলাফেরা করে, সেই ধরনের কোনো একটা গাড়ি চাপা পড়ে মারা গেছে বলে আমাদের সন্দেহ এবং এলাকাবাসী যা জানালেন সেই ক্ষেত্রে। তো এই যে গাড়িগুলো এখান দিয়ে আসা যাওয়া করেন, এটা একটু তদন্ত হওয়া উচিত যে গাড়িগুলো বৈধ কি অবৈধভাবে চলাফেরা করছে, কারণ প্রায় 9 ফিটের একটা অজগর এখানে মারা গেছে, সেটা খুবই দুঃখজনক ঘটনা। এবং এই সাপটা নিয়ে আমরা 3 দিন আগে যখন বন দপ্তরের সাথে যোগাযোগ করি, 4 দিন আগে, তখন বন দপ্তর আমাদেরকে বলে যে না, ও তো প্রকৃতি পরিবেশ আছে, যেহেতু একটা বড় জলাশয়, সেই জলাশয়ে আছে, তাকে রেস্কিউ করার কি দরকার প্রশ্ন করে আমাদের। আমরা তখন তাদেরকে বলি যেহেতু জাতীয় সড়ক পাশে এবং সাপটা জাতীয় সড়কে উঠে যাচ্ছে, বারবার উঠে যাওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ আছে, সেই ক্ষেত্রে সাপটা গাড়ি চাপা পড়ে মারা যেতে পারে, তাই তাকে তার পরিবেশে জঙ্গলে ফেরত পাঠানো উচিত। এই আবেদন জানানোর পরে তারা আমাদের সম্মতিতে হ্যাঁ আপনারা রেস্কিউ করুন। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমরা 4 দিন আগে এসেও পাইনি এবং গতকালকে এসেও পাইনি, আজকে সেটাকে জ্যান্ত অবস্থায় উদ্ধার করতে পারিনি, তার পরিবেশে ফেরত পাঠাতে পারিনি। এটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা যে একটা মৃত সাপ আমাদেরকে উদ্ধার করতে হলো। আমি তো আসতেছিলাম নিচে বাথরুম করব, তাই দেখি অজগর ওই বীজ থেকে এখানে পেঁচানো হয়ে পড়ে আছে। তারপর তো আমি চমকায় উঠলাম, তারপরে ভাষা দুটো আসলো, ওনাদেরকেও বললাম যে দেখো অজগর মরে আছে। শুক্রবার সকালে জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডে পাইপলাইনের জন্য খোঁড়া গর্তে পড়ল বাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের গৌরীয় মঠ এলাকায়। ঘটনা প্রসঙ্গে এলাকার নির্বাচিত কাউন্সিলর অমলান মুন্সি ক্ষোভের সঙ্গে জানান, এই ওয়ার্ডে আমি নির্বাচিত জনপ্রতিনিধি 56 ভোটে জয়ী হয়ে কাউন্সিলর হইনি, অথচ 56 ভোটে নির্বাচিত জলপাইগুড়ি পৌর বোর্ড আমার এলাকায় জলের পাইপলাইনে কাজ করে গিয়েছে আমাকে না জানিয়েই। পাইপলাইনের জন্য খোঁড়া গর্তে শুধুমাত্র মাটি চাপা দিয়ে দায় সেরেছে পুরসভা, যার পরিণতি আজকের এই বাস দুর্ঘটনা। মেন পাইপলাইন বসানো হয়েছে, অথচ 24 নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি রয়েছে যিনি 56 ভোটে জিতে আসেনি, মানুষের ভোটে জিতে আসছে, তাকে পৌরসভা ইনফর্ম করেনি। এটা কোনো একটা পৌরসভার কর্মসংস্কৃতি হতে পারে? করেনি, ভালো কথা। যে গতটা করেছে সেটার উপর দিয়ে শুধু মাটি চাপা দিয়ে চলে আসছে, তার উপর দিয়ে কোনো গার্ডরেল দিয়ে সেটাকে পাবলিককে সচেতন করা যে বিপজ্জনক স্থানে এর উপর দিয়ে যাবে না, সেটাও করেনি। শুধুমাত্র আপনার মাটি ফেলে দিয়ে চলে আসছে, যেখানে আপনার পা পড়লে আপনিও তলে ঢুকে যাবেন, এরকম একটা সিচুয়েশন। ভোরবেলায় যখন গাড়ি এসছে এনভিএসটিসি, সেই গাড়িটা ওখানে ঢুকে গেছে, একটা বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আপনারা ছবিগুলো দেখলে, আমার কাছে ছবিগুলো আছে, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এই ঘটনার জন্য দায়ী কে? জলপাইগুড়ি পৌরসভার কর্মসংস্কৃতি। আমি আমার সোশ্যাল মিডিয়ার লিখেছি আজকে যে আমরা কোনো একটা জায়গায় আমিও তো পৌরসভার পার্ট, আমি তো পৌরসভার বাইরে নই। আমরা যদি নিজেরা গদির লড়াইয়ের জন্য লড়াই করি, আমরা যদি রাস্তায় না থেকে, রাস্তায় না নেমে মানুষের পরিষেবার কথা না ভাবি, তাহলে কোনো দিন যদি মানুষ রাস্তায় নেমে আসে, তাহলে কিন্তু আমরা যে পদে বসে আছি সেই পদগুলো থাকবে না। তাই আপনাদের মাধ্যমে আরেকবার পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই যে আমরা যেন সঠিকভাবে রাস্তায় নেমে মানুষকে পরিষেবাটা দিতে পারি এবং জলপাইগুড়ি পৌরসভার যে কর্মসংস্কৃতি রসাতলে চলে গেছে, সেই কর্মসংস্কৃতি যেন আবার ফিরে আসে। নাহলে কেউই কিন্তু কারো পদে, যে পদগুলোর জন্য আমরা প্রতিদিন লড়াই করছি, আপনারাও
খুব মধুর মধুর খবর করছেন, সেই পদগুলো কিন্তু থাকবে না, না আমার থাকবে না ওনাদের থাকবে, কারোই থাকবে না, মানুষ যদি রাস্তায় নেমে যায়। তাই আরেকবার আপনাদের মাধ্যমে অনুরোধ করলাম যে এই ধরনের হঠকারী কাজ করার আগে 14 বার ভাববেন, এবং 24 নম্বর ওয়ার্ডে একজন জনপ্রতিনিধি আছে, তাকে জানানো উচিত ছিল, কেন জানানো হয়নি তার কৈফিয়ত যেন পৌরসভা দেয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। তিস্তা ব্যারেজ টাউনশিপের সরকারি দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে এক ডাম্পার মালিক আত্মহত্যার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওদলাবাড়ি এলাকায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেদিন বিধানপল্লী দুর্গা মন্দির সংলগ্ন এলাকা থেকে মিছিল করে তিস্তা ব্যারেজ অফিসে পৌঁছায় প্রায় শতাধিক ডাম্পার মালিক। নির্বাহী বাস্তুকার অমরেন্দ্র কুমার সিং অনুপস্থিত থাকায় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার দায়িত্ব সামলাচ্ছিলেন ডিভিশন 4 এর এসডিও আসিবুল ইসলাম। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছিল তার অস্থায়ী দপ্তরে, আর বাকি মালিকরা অফিসের বাইরেই অপেক্ষা করছিলেন। এর মধ্যেই হঠাৎ অফিস চত্বরে রাখা একটি ফাঁকা ঘরে সিলিং ফ্যানে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন এক ডাম্পার মালিক। দ্রুত উপস্থিত অন্য মালিকরা তাকে উদ্ধার করায় বড় বিপদ এড়ানো যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শুয়ে তিনি জানান, ফিনান্স কোম্পানির কিস্তি পরিশোধ করতে না পারার আগেই তার 3টি ডাম্পার বাজেয়াপ্ত হয়েছে। বর্তমানে থাকা একমাত্র 12 চাকা ডাম্পারটিও বেশ কয়েকটি কিস্তি বকেয়া এবং আগামী মাসে টাকা দিতে না পারলে সেটিও হারানোর ভয় রয়েছে। তার কথায়, এই ডাম্পারটি আমার পরিবারের একমাত্র রোজগারের উপায়, এটা চলে গেলে আর কিছুই থাকবে না। ঘটনার কারণ হিসেবে মালিকরা দাবি করেছেন, তিস্তা ব্যারেজ সেতুর ভারবহন ক্ষমতা 25 টনে নামিয়ে দেওয়ায় প্রায় 300টি বড় ডাম্পার সেতু ব্যবহার করতে পারছেন না। ফলে তাদের জলপাইগুড়ি হয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে এবং প্রতিটি ট্রিপেই লোকসান গুনতে হচ্ছে। ভারবহন ক্ষমতা কমপক্ষে 35 টনে উন্নীত করার দাবি জানালেও এখনো কোনো ইতিবাচক বার্তা পাননি মালিকেরা। এদিন হাসপাতালে গিয়ে ওই মালিকের খোঁজ নেন ডাম্পার মালিকদের সংগঠনের প্রধান উপদেষ্টা এবং তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ। তার অভিযোগ, মালিকদের আবেদন এগোচ্ছে না বলেই লোকসানের চাপে মানুষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আরো মালিক আত্মহত্যার পথ বেছে নেবেন। তিনি জানান, বিষয়টি দ্রুত দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে তুলে ধরা হবে। আমরা যখন তিস্তা ব্যারেজ খোলা ছিল তখন গাড়ি কিনছি, তো আজকে আমরা অনেক সম্পত্তি জায়গা জমি সব বিক্রি করে আমরা গাড়ি কিনছি। আজকে একটা গাড়ি আমরা পার্টনারশিপে কিনছিলাম, 2টা গাড়ি আমাদের কোম্পানিকে এনে নিয়ে গেছে। একটা গাড়ি আছে সেটা নিজের নামে, তো সেটাও কিন্তু অনেক কিস্তি বাউন্স হয়ে গেছে, আমরা একটু গাড়ি চালাইতে পারতেছি না। তো আজকে তিস্তা ব্যারেজের কারণে চাংড়াবান্ধায় রেট হচ্ছে না, চাংড়াবান্ধায় যা রেট হয় তাতে আমাদের কোনোভাবে পোষাচ্ছে না। তো আমরা 2 মাস গাড়ি চলে একটা এমআই দিতে পারছি। যদি তিস্তা ব্যারেজ যদি আগে বন্ধ থাকতো তাহলে আমরা গাড়ি কিনতাম না। তিস্তা ব্যারেজ যদি না খোলে, যে হিসাবে আমরা অনেক দিন ধরে এখানে ওখানে সব জায়গায় আমরা ডিপুটেশন দিচ্ছি, অনেক জায়গায় গেছি, কোনো সুবিধা পাইনি তিস্তা ব্যারেজ খোলার জন্য। যদি তিস্তা ব্যারেজ না খুলে তো আমরা বাইরে থেকে কী করবো? আমরা সেই গাড়িটাই আমাদের সম্পদ, সেটা যদি কোম্পানি টাইনে নিয়ে যায় আর কোম্পানি বারবার চাপ দেয় তো আমরা কি করব? এছাড়া তো কোনো রাস্তা নেই আমাদের। যে আপনারা রিপোর্ট না এখনও বলছেন, আমাদেরকে রিপোর্ট দেয়নি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, রোড অ্যান্ড ব্রিজ ডিপার্টমেন্ট। তো আমরা বললাম আপনারা চাচ্ছেনই না, তাহলে কী করে রিপোর্ট দেবে? আপনারা চাইলে রিপোর্ট দেবে ওনারা, কেন ওনারা যখন প্রিলিমিনারি রিপোর্ট দেয় 25 টনের, তো সেটার মধ্যে লেখা আছে যে কিছু দিনের জন্য টেম্পোরারি আপনারা 25 দিনে খুলে দেন, লেখা আছে। তার মানে কি কিছুদিন মানে কি ওনারা তো 10 দিনে রিপোর্ট দিয়ে দিবে সেটা, কিন্তু আজকে 3 মাস হয়ে গেলে ব্রিজ খোলা, কিন্তু কোনো রিপোর্টের অপেক্ষায় ওনারা বসে আছেন, টাইট বসে আছেন, আর ওনারা কোনো হিলডুল নাই। আমাদের অসুবিধাটা ওনাদের বোঝা যাচ্ছে না। আজকে আমরা যখন এখানে ডেপুটেশন দিতে আসছি, আমাদের এক মালিক ধৈর্য হারিয়ে নিজের ফাঁসি দিতে
সুসাইড করার জন্য গেছে অফিসের ভিতরেই। তো আমরা সেটা আমাদের অন্য মালিকরা তাকে ধরে টরে কিভাবে এখন হসপিটাল নিয়ে গেছে, সুস্থ আছে এখনো। ঋষি অরবিন্দের প্রয়াণ দিবস পালিত হলো জলপাইগুড়িতে। আজ মহান দার্শনিক, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী শ্রী ঋষি অরবিন্দের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে অরবিন্দ জন্ম জয়ন্তী উদযাপন কমিটির জলপাইগুড়ি শাখার উদ্যোগে থানা মোড়ে অবস্থিত অরবিন্দ পার্কে অরবিন্দের মূর্তিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অরবিন্দ জন্ম জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে মহান দার্শনিকের মূর্তিতে মাল্যদান করেন গোবিন্দ রায়, তপন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এর পাশাপাশি মহান দার্শনিকের বিষয়ে একটি আলোচনা শিবির অনুষ্ঠিত হয় এখানে। এই জলপাইগুড়ি শহরে এই একটি তীর্থক্ষেত্র অরবিন্দ পার্ক। এই পার্কে আমরা শ্রী অরবিন্দ জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে 15ই আগস্ট ঋষি অরবিন্দের আবির্ভাব দিবস পালন করে থাকি এবং আজকে 1950 সনের 5ই ডিসেম্বর ঋষি অরবিন্দের মহাপ্রয়াণ ঘটেছিল। তো এই দিনটিকেও আমরা পালন করি। এই দিনটির এক তাৎপর্য যে মহান দার্শনিক, স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী ঋষি অরবিন্দের ভাবধারা আজও ভারতবর্ষে সমান প্রযোজ্য। আজকে আমরা এখানে মাল্যদান ইত্যাদি করলাম। দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড বন্ধের দাবিতে জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান। সেই স্মারকলিপিতে বলা হয়েছে, জলপাইগুড়ি পুরসভার দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড হিসেবে পরিচিত মোহনবাগান লেন বা গৌরীয় মঠের রাস্তাটি, বর্তমানে সেই রাস্তার ধারে ফেলা হয় নোংরা আবর্জনা। ফলে ওই এলাকার বাসিন্দা সহ বিভিন্ন জায়গার মানুষের চলাফেরার জন্য চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের ওই পথে যেতে নোংরা দুর্গন্ধ দিয়ে যেতে হয়। সদর মহকুমা শাসকের কাছে 24 নম্বর ওয়ার্ড কমিটির দাবি, অবিলম্বে এই দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র কোথাও নিয়ে যাওয়া হোক। আর তার জন্যই আজ 24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সদর মহকুমা শাসকের নিকট একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করলেন। না, বিষয়টা পুরনো, বিষয়টা নিয়ে আমরা মানববন্ধনও করেছিলাম। গৌরীয় মঠের যে রাস্তায় মোহনবাগান লেন, যেখানে একদিকে মন্দির, একদিকে ক্রীড়াভূমি, একদিকে জলাভূমি, একদিকে আবাসন, ঘনবসতিপূর্ণ এলাকা, সেই এলাকার রাস্তার উপরে নোংরা পড়ে আছে। সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড বলছে। আমরা বারবার পৌরসভাকে অনুরোধ করেছি যে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে উল্লেখ থাকলেও সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড ওখানেই করতে হবে, এরকম কোনো মাথা ব্যথা কারো থাকা উচিত নয়। আমরা এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম এবং এসডিও স্যারকে হস্তক্ষেপ করার জন্য বললাম যে এই ধরনের নোংরা পরিবেশ জলপাইগুড়িতে থাকতে পারে না। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র যে জায়গাটা, যেখানে জীব বৈচিত্র্যে ভর্তি একটা জায়গা, পরিপূর্ণ একটা জায়গা, সেখানে মানুষ বিভিন্ন ধরনের নোংরা পাড়িয়ে যেতে হচ্ছে স্কুল কলেজে, বাচ্চারা রুমাল চাপা দিয়ে যেতে হচ্ছে এবং যেভাবে নোংরা ফেলা হচ্ছে সেটা ঠিক না। আমি আপনাদের মাধ্যমেই পৌরসভাকে বলতে পারি যে আমাদের সঙ্গে পৌরসভার ইগোর কোনো লড়াই নেই। আমরা মানুষের ভালো চাই, মানুষ যাতে সুস্থ থাকে সেটাই চাই। আমার ধারণা পৌরসভাও সেটা চায়। আমরা সবাই মিলে বসে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড অন্য কোনোখানে করতে পারি কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। শুধুমাত্র জেদের কারণে একটা লোকালয়, যেখানে মন্দির রয়েছে, যেখানে মসজিদ রয়েছে, যেখানে আপনার জলাভূমি রয়েছে, আবাসন রয়েছে, ক্রীড়াভূমি রয়েছে, সেখানেই আমাকে নোংরা ফেলতে হবে, এই জেদ হয়তো বা ঠিক না। আমরা এসডিও সাহেবের হস্তক্ষেপ দাবি করলাম এবং উনি আমাদেরকে কথা দিলেন যে আমি দ্রুত ব্যাপারটা পৌরসভার সঙ্গে বসে কীভাবে শর্ট আউট করা যায় দেখছি। বিধ্বংসী বন্যায় ভেসে যাওয়া মৃত গবাদি পশুদের আত্মার শান্তি কামনা করে নাগরাকাটার টুন্ডুতে গোমাতা পুজোর আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, গত 5ই অক্টোবর বিধ্বংসী বন্যায় লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা নাগরাকাটা। এর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় বামনডাঙ্গা এবং টন্ডু। বামনডাঙ্গায় জলঢাকা নদীর বাঁধ ভেঙে জল ঘরে ঢুকে গিয়ে মডেল ভিলেজে 11 জনের মৃত্যু হয়েছিল। বহু ঘরবাড়ি ভেসে যায়, সাথে বহু গৃহপালিত পশু মারা যায় বন্যার জলে ভেসে গিয়ে।
একইভাবে টন্ডুতেও বহু ঘরবাড়ি ভেসে যায়, এমনকি মন্দিরও ভেঙে পড়ে এই বিধ্বংসী বন্যায়। সেই জলের স্রোতে ভেসে গিয়ে বহু গৃহপালিত পশুর অকাল মৃত্যু হয়। এদিন থেকে মূলত তাদের আত্মার শান্তি কামনা করে দুদিনের পুজোর আয়োজন করা হয়। সে সাথে ভান্ডারার আয়োজন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে। পুজো আয়োজক কমিটির পক্ষে ছিলেন রাধা সাহু, বিশুন সাহু, দীপক সাহু, সুনীল ওরাও সহ অন্যান্যরা। তারা জানিয়েছেন, আমরা জীবনে এত বড় প্রাকৃতিক বিপর্যয় দেখিনি। এই বিধ্বংসী বন্যায় বাড়ি ঘরের পাশাপাশি বহু প্রাণ কেড়ে নিয়েছে প্রকৃতি। এখনো দগদগে ক্ষত চিহ্ন রয়েছে এলাকায়। যাদের এই বন্যায় অকাল মৃত্যু হয়েছে, মূলত তাদের আত্মার শান্তি কামনা করেই এই পুজোর আয়োজন করা হয়েছিল। ओम ओम वासुदेवते नमः स्वाहा ओम वासुदेवते नमः स्वाहा ओम चित्रदेवते नमः स्वाहा। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চিতাবাঘের আতঙ্ক দূর করতে বন দপ্তরের তল্লাশি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা চা বাগানের বিভিন্ন এলাকা এবং জঙ্গলে এদিন পটকা ফাটিয়ে চিরুনি তল্লাশি চালায় বন বিভাগের কর্মীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে চিতাবাঘের হামলায় জখম হন এক ব্যক্তি। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। তবে একাধিকবার খাঁচা পেতেও ধরা সম্ভব হয়নি চিতাবাঘটিকে। চিতাবাঘটি বিশ্ববিদ্যালয় থেকে অন্যত্র চলে যেতে পারে বলে অনুমান বন দপ্তরের। বন দপ্তর ট্র্যাপ ক্যামেরা বসালেও ধরা পড়েনি চিতাবাঘের ছবি। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় বনকর্মীরা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানে ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। ফাঁসি দেওয়া ব্লকের জগন্নাথপুরে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে পরপর 2টি ট্রাক আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এই ঘটনায় ওই 2টি ট্রাকের চালকদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম রাজগুপ্তা এবং রঞ্জিত প্রসাদ গুপ্তা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাক 2টি থেকে মোট 32টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহারের কিষানগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল এবং আসাম হয়ে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। পৌরসভার পক্ষ থেকে জয়ন্তীপাড়া হাই স্কুল সংলগ্ন বহু পুরনো পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ। 52,87,000 টাকা ব্যয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের শিলান্যাস করা হলো। জল শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আসতে চলেছে বড় সড় বদল। মানব বর্জ্য থেকেই উৎপন্ন করা হবে জৈব সার। বালাপাড়া সংলগ্ন এলাকায় আগামী বছরের মধ্যেই প্রকল্প চালুর আশ্বাস
জেলা পরিষদের সভাধিপতি। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।